হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু এভরিওয়ান ইন মাই চ্যানেল। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর গণিতের উপর যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, ডিরেকশন কোসাইন ও ডিরেকশন রেশিও। তো লাস্ট ভিডিওতেই আমি এই চ্যাপ্টার থেকে তোমাদের যে এসএনদের বই ছিল সেই এসএনদের বইয়ের প্রশ্নমালা 3-এর দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন নাম্বার 4 পর্যন্ত লাস্ট সলভ করা হয়েছিল। তো আজকে আমরা সেখান থেকে কন্টিনিউ করছি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 5 থেকে সলভ করা হবে। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি বা যাদের দেখা হয়নি তারা কিন্তু অবশ্যই তোমাদের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। কেমন? আর আজকের ভিডিও পছন্দ হলে তোমরা কিন্তু অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, আর দেরি না করে শুরু করা যায় কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5 কি দেওয়া আছে দেখো। যদি তিনটি পরস্পর লম্ব সরলরেখার দিক কোসাইন সমূহ L1, M1, N1, দ্বিতীয় সরলরেখার হচ্ছে L2, M2, N2 এবং তৃতীয় সরলরেখার হচ্ছে L3, M3, N3, এগুলো ডিরেকশন কোসাইন বা দিক কোসাইন। তবে দেখাও যে প্রদত্ত সরলরেখা তিনটি L1 প্লাস L2 প্লাস L3, M1 প্লাস M2 প্লাস M3, N1 প্লাস N2 প্লাস N3 দিক সংখ্যা বিশিষ্ট সরল রেখার সঙ্গে সমান কোণ উৎপন্ন করবে। আচ্ছা, এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, দিক কোসাইন বলা আছে L1, M1, N1, L2, M2, N2 এবং L3, M3, N3, এরা দিক কোসাইন। আর এখানে যেটা দেওয়া রয়েছে অন্য একটা সরলরেখা আছে, যেই সরলরেখার এগুলো হচ্ছে আমাদের দিক সংখ্যা বা দিক অনুপাত যেটা বলা হয়। দিক অনুপাত কি আছে না, L1 প্লাস L2 প্লাস L3, M1 প্লাস M2 প্লাস M3 এবং N1 প্লাস N2 প্লাস N3। তো এক্ষেত্রে দেখাতে হবে প্রত্যেকটা সরলরেখা এই সরলরেখার সাথে, যে সরলরেখা কথা বলা হয় প্রদত্ত সরলরেখার, এই সরলরেখার সাথে সমান কোণ উৎপন্ন করবে সেটা আমাদের দেখাতে হবে। তো প্রদত্ত আমাদের দেওয়া রয়েছে প্রদত্ত তিনটি সরলরেখার দিক কোসাইন সমূহ যথাক্রমে বলা আছে আমাদের L1, M1, N1, আর কি আছে না L2, M2, N2 এবং L3, M3, N3। আচ্ছা, আর কি বলা আছে, এই তিনটি সরলরেখার প্রত্যেকের সাথে কিন্তু লম্ব আছে, পরস্পর লম্ব। তো বলতে পারি যেহেতু তিনটি সরলরেখা পরস্পর লম্ব, সুতরাং যদি প্রথম সরলরেখার সাথে দ্বিতীয় সরলরেখার কথা বলি সেক্ষেত্রে হবে আমাদের L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2 ইকুয়াল টু 0। যেহেতু লম্ব আছে তাহলে দিক কোসাইনের গুণফল, করসপন্ডিং দিক কোসাইন যেগুলো আছে L1, L2 প্লাস M1, M2 প্লাস N1, N2 ইকুয়াল টু 0 হবে। একই রকমভাবে যদি প্রথম সরলরেখা এবং তৃতীয় সরলরেখা লম্ব হয় যদি বলা আছে, তাহলে সেখান থেকে বলা যায় L1, L3 প্লাস M1, M3 প্লাস N1, N3 ইকুয়াল টু 0। আর কি বলবো আমরা এখান থেকে, যদি দ্বিতীয় এবং তৃতীয় সরলরেখা পরস্পর লম্ব হয় সেক্ষেত্রে বলতে পারি L3 বা L2, L3 প্লাস M2, M3 প্লাস N2, N3 ইকুয়াল টু 0। কেমন? আচ্ছা, নেক্সট, এখানে যেহেতু এগুলো দিক কোসাইন বলা আছে তাহলে এদের মধ্যে আরও একটা শর্ত আছে আমাদের। কি শর্ত হয় বা L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু 1, L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার ইকুয়াল টু 1 এবং L3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার ইকুয়াল টু 1 হবে। এইগুলো আমরা পাবো, তাই তো। L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার ইকুয়াল টু 1, L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার ইকুয়াল টু 1, L3 স্কোয়ার প্লাস M3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার ইকুয়াল টু 1। তো আমরা প্রথম যে রিলেশনগুলো পাচ্ছি বা সমীকরণগুলো পাচ্ছি সেখানে আমরা নাম্বারিং 1 করে রাখছি, আর দ্বিতীয় যে এক্সপ্রেশনটা পাচ্ছি বা যে সম্পর্ক পাচ্ছি বা সমীকরণ পাচ্ছি সেটাকে আমরা ইকুয়েশন নাম্বার 2 বলে রাখছি। এখন যদি L1 প্লাস L2 প্লাস L3, M1 প্লাস M2 প্লাস M3, N1 প্লাস N2 প্লাস N3 দিক সংখ্যা বিশিষ্ট সরল রেখার দিক সংখ্যাগুলি আমরা নতুন কোনো একটা আমাদের ভেরিয়েবল বা কনস্ট্যান্ট বলতে পারি ABC দ্বারা আমরা সূচিত করি। মানে এই যে টার্মগুলো আছে এগুলো বড় বড় টার্ম আছে, এগুলোকে আমরা ছোট করে লেখার জন্য আমরা ABC এগুলো নিয়ে আমরা ক্যালকুলেশন করবো, সেই সুবিধার জন্য আমরা এগুলোকে নতুন নোটেশন ইউজ করছি ABC দ্বারা সূচিত করা হয়। তবে আমরা বলতে পারি কি বলবো না, L1 প্লাস L2 প্লাস L3 ইকুয়াল টু কত হবে, ইকুয়াল টু A বলবো। M1 প্লাস M2 প্লাস M3 ইকুয়াল টু B হবে। আর N1 প্লাস N2 প্লাস N3 ইকুয়াল টু C হবে। কেমন? আচ্ছা, নেক্সট আমরা কি করবো, একটা ক্যালকুলেশন করে রাখবো এখন একটা A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস CS, অতএব বলতে পারি
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এত এর ভ্যালু আমরা নির্ণয় করব। এত এর ভ্যালু কত হবে? তো এখানে এ মানে কত আছে? L1 প্লাস L2 প্লাস L3 আছে। তো সেটাকে যদি আমরা এখানে লিখি কি পাবো? L1 প্লাস L2 প্লাস L3 হোল স্কোয়ার পাওয়া যাবে। একই রকম বি স্কোয়ার মানে বি মানে কত আছে? M1 স্কোয়ার M1 প্লাস M2 প্লাস M3 এত এর হোল স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে কত আছে? সি মানে এখানে আছে N1 প্লাস N2 প্লাস N3, তাহলে সি স্কোয়ার মানে হবে N1 প্লাস N2 প্লাস N3 এত এর হোল স্কোয়ার। এখন এই জায়গা থেকে যদি আমরা এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা আমরা ইউজ করে থাকি, বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করে থাকি, কি ফর্মুলা হয়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। ওকে, অ্যাপ্লাই করলে কি পাওয়া যায় দেখা যাক। L1 স্কোয়ার হবে প্লাস L2 স্কোয়ার প্লাস L3 স্কোয়ার প্লাস 2L1 L2 প্লাস 2L2 L3 প্লাস 2L1 L3, এটা L1 প্লাস L2 প্লাস L3 হোল স্কোয়ারের জন্য এটা পাওয়া যাবে। একই রকমভাবে M1 প্লাস M2 প্লাস M3 হোল স্কোয়ারের জন্য আমরা পাবো M1 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস M3 স্কোয়ার প্লাস 2M1 M2 প্লাস 2M2 M3 প্লাস 2M1 M3। আবার N1 প্লাস N2 প্লাস N3 এর জন্য আমরা পাবো হোল স্কোয়ারের জন্য N1 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার প্লাস 2N1 N2 প্লাস 2N2 N3 প্লাস 2N1 N3। এখন যদি আমরা এই টার্মগুলোকে আমরা ব্র্যাকেট ইউজ করি সেক্ষেত্রে কি পাবো দেখা যাক। আমি এখান থেকে দূর থেকে লিখছি, L1 এর সাথে M1 এবং N1 রাখছি, তখন কি পাবো? L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে রাখলাম, প্লাস L2 এর সাথে M2 আর N2 কে রাখছি, তাহলে কি হবে? L2 স্কোয়ার প্লাস M2 স্কোয়ার প্লাস N2 স্কোয়ার, L3 M3 N3, এখান থেকে কি পাওয়া যাবে? L3 স্কোয়ার প্লাস M3 স্কোয়ার প্লাস N3 স্কোয়ার, কেমন? প্লাস এই জায়গা থেকে কি পাওয়া যাবে? 2L1 L2 প্লাস 2M1 M2 প্লাস 2N1 N2, এটাকে আমরা পরপর রাখছি, দুই কমন নিয়ে রাখছি এগুলোকে, 2L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2। ওকে, নেক্সট আমরা রাখছি এর সাথে এগুলোকে 2 কমন নিলে L2 L3 M2 M3 আর N2 N3, 2L2 L3 প্লাস M2 M3 প্লাস N2 N3, আর লাস্ট টার্ম আছে আমাদের L1 L3 আছে, প্লাস 2 টাইমস L1 L3 প্লাস M1 M3 প্লাস N1 N3, কেমন? এখন আমরা এই ইকুয়েশনগুলোকে আমরা কাজে লাগাবো। L1 L2 প্লাস M1 M2 প্লাস N1 N2 করলে 0, তারপর যে 0 আছে এই টার্মগুলো সব 0 হয়ে যাবে, আর এই টার্মগুলোর প্রত্যেকের ভ্যালু কিন্তু 1 করে আছে, তাই না? তো এইগুলোকে আমরা ইউজ করবো এখানে। তো ইকুয়েশন নাম্বার 1 এবং ইকুয়েশন নাম্বার 2 যদি আমরা ইউজ করি, এখানে ইউজ করলে কি পাওয়া যায়? প্রথম এই জায়গা থেকে 1, এই জায়গা থেকে 1 প্লাস 1 অর্থাৎ 1 প্লাস 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0 প্লাস 2 ইন্টু 0, এই টার্মগুলো প্রত্যেকে 0 হয়ে যাচ্ছে। কী করে পেলাম? 1 নম্বর ও 2 নম্বর সমীকরণের সাহায্যে, সমীকরণগুলির সাহায্যে। সমীকরণগুলির সাহায্যে পেলাম। কত হয়ে যাচ্ছে? 3 হয়ে যাচ্ছে। অতএব আমরা বলতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু কত হবে? 3 হবে। অর্থাৎ রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল টু √3 হয়ে যাচ্ছে। তো এই রেজাল্টটা কিন্তু আমরা ইউজ করবো, এই রেজাল্টটা মোস্ট ইম্পর্টেন্ট রেজাল্ট, এটা আমরা পেলাম এতক্ষণ ক্যালকুলেশন করে। এই রুট ওভার অফ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এত ভ্যালু হয়ে যাচ্ছে √3, এটা আমরা পেলাম। অতএব আমরা কি বলতে পারি? L1, M1, N1 দিক কোসাইনযুক্ত সরলরেখা এবং a, b, c অর্থাৎ L1 প্লাস L2 প্লাস আমাদের L1 প্লাস L2 প্লাস L3 এবং M1 প্লাস M2 প্লাস M3 ও N1 প্লাস N2 প্লাস N3 দিক সংখ্যা বিশিষ্ট সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি cos থিটা ইকুয়াল টু হয়ে যাবে আমাদের L1 ইন্টু A প্লাস M1 ইন্টু বি প্লাস N1 ইন্টু সি, আর নিচে কি হবে?
L1 M1 N1 এগুলো তো দিক কোসাইন, তো এদের জন্য আমরা রুট ওভার অফ L1 স্কোয়ার প্লাস M1 স্কোয়ার প্লাস N1 স্কোয়ার লেখার দরকার নেই। এখানে শুধু লিখবো নিচে আমরা রুট ওভার অফ A স্কোয়ার প্লাস B স্কোয়ার প্লাস C স্কোয়ার, আর এর ভ্যালু আমরা অলরেডি পেয়ে গেছি √3। কেমন? তো ইকুয়ালটা আমরা কি লিখতে পারি? ইকুয়ালটা লিখবো এখানে L1 অ্যাজ ইট ইজ থাকবে। আচ্ছা 1/√3 আমরা বাইরে রাখছি, যেমন আছে তেমন থাকুক। L1কে রাখলাম, আর এর ভ্যালু কত? এর ভ্যালু আমরা জানি L1 প্লাস L2 প্লাস L3 প্লাস M1 অ্যাজ ইট ইজ থাকছে। B এর ভ্যালু আমরা জানি M1 প্লাস M2 প্লাস M3, আর N1 এর অ্যাজ ইট ইজ থাকছে। C এর ভ্যালু হচ্ছে N1 প্লাস N2 প্লাস N3। তাহলে এই জায়গা থেকে কী পাওয়া যাবে? 1/√3। তার ব্র্যাকেট দিয়ে আমরা L1 এর সাথে L1 স্কোয়ার করলে কী পাবো? L1 স্কোয়ার পাবো। তো এই সঙ্গে প্রথমটা আমরা রাখছি, এর সাথে প্রথমটা আমরা এখানে পরে রাখছি M1 স্কোয়ার, আর এর সাথে প্রথমটা আমরা রাখছি N1 স্কোয়ার। ঠিক আছে? প্লাস এবার এর সাথে এইটা আমরা রাখছি L1 L2, এর সাথে এইটা আমরা রাখছি দ্বিতীয়টা আমরা যেটা আছে M1 M2, এর সাথে দ্বিতীয়টা আমরা রাখছি N1 N2। এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, এগুলোকে ব্র্যাকেটের মধ্যে রাখছি। প্লাস এবারে L1 এর সাথে L3কে ব্র্যাকেটের মধ্যে রাখছি L1 L3, M1 এর সাথে M3কে ব্র্যাকেটে রাখা হচ্ছে M1 M3, আর N1 এর সাথে N3কে ব্র্যাকেটে রাখা হচ্ছে, সরি মানে প্লাস N1 N3 হলো। এখন দেখো এইটার ভ্যালু কিন্তু 1 হয়, আর এগুলো কিন্তু কত আছে? এগুলো প্রত্যেকের ভ্যালু কিন্তু 0। তাহলে এখান থেকে বলতে পারি 1/√3 ইন্টু 1 প্লাস 0 প্লাস 0। অতএব বলতে পারি আমরা কি বলতে পারি? অতএব cos থিটা কত হয়ে যাচ্ছে না 1/√3, অর্থাৎ থিটা ইকুয়াল টু কত হবে না cos ইনভার্স 1/√3। তো এখানে আমরা কি দেখালাম যে L1, M1, N1 দিক কোসাইনযুক্ত সরলরেখার সাথে L1 প্লাস L2 প্লাস L3 এবং M1 প্লাস M2 প্লাস M3, N1 প্লাস N2 প্লাস N3 সরল দিক সংখ্যা বিশিষ্ট সরলরেখার মধ্যবর্তী কোণ থিটা হলে কিন্তু আমরা কি পাচ্ছি? থিটা ভ্যালু cos ইনভার্স 1/√3। নেক্সট যে বাকি দুটো আছে, বাকি দুটো সরলরেখা, অর্থাৎ যে দুটো সরলরেখার দিক কোসাইন যথাক্রমে L2 M2 N2 এবং L3 M3 N3, সেইগুলো তোমরা নিজেরা করে নিতে পারবে, একই রকমভাবে করবে তোমরা। অতএব দিয়ে L2, M2, N2 দিক কোসাইনযুক্ত সরলরেখা এবং A, B, C দিক সংখ্যা বিশিষ্ট সরলরেখার মধ্যবর্তী কোণ যদি থিটার জায়গায় ফাই হয়, সেক্ষেত্রে cos ফাই ইকুয়াল টু তোমরা যা সিম্পল ক্যালকুলেশন করলে কিন্তু একই রেজাল্ট পাবে। সেক্ষেত্রে cos ফাই ইকুয়াল টু 1/√3 পাবে, অর্থাৎ ফাই ইকুয়াল টু cos ইনভার্স 1/√3 হয়ে যাবে। একই রকমভাবে বাকি দুটো কোণ কিন্তু তোমরা নিজেরা নির্ণয় করবে এবং দেখাবে সেই দুটো কোণের প্রত্যেকের ভ্যালু কিন্তু হয়ে যাচ্ছে cos ইনভার্স 1/√3। তো এই অঙ্কটা কিন্তু পুরো কমপ্লিট হলো না, এখনো দুটো পার্ট বাকি রয়েছে, সেই দুটো পার্ট তোমরা নিজেরা একইভাবে করবে। কেমন? করলে কিন্তু সম্পূর্ণ অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসে যাক কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি দেওয়া আছে দেখো, A, B, C, D একটি সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু। যদি A, B এবং C বিন্দু স্থানাঙ্ক যথাক্রমে 0, 0, 0, 3, -4, এবং 7, 1, 4 হয়, তবে দিক অনুপাতের সাহায্যে D শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে আমরা একটা সামান্তরিক ড্র করেছি, যার যে বিন্দুগুলো দেওয়া আছে এখানে আমরা নাম দিয়েছি A, B, C, D, 4টে শীর্ষবিন্দুর নাম দেওয়া হয়েছে এবং তাদের স্থানাঙ্ক লেখা আছে 0, 0, 0। B বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 3, -4, 4 এবং C বিন্দুর স্থানাঙ্ক 7, 1, 4। তো আমরা ধরে নিচ্ছি, ধরি D বিন্দুর D শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে X, Y, Z। কেমন? তো এখানে আমরা যে বিষয়ে আমরা ইউজ করবো, এখানে D বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখানে আমরা এই দুটো করসপন্ডিং যে বাহু প্যারাল বা সমান্তরাল বাহু আছে তাদের দিক অনুপাত বার করলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো আমরা কি করছি না, এখানে AB এর দিক অনুপাত নির্ণয় করছি। AB এর দিক অনুপাত আমাদের AB এর দিক অনুপাত, তো AB যে বাহু আছে, তো AB এর দিক অনুপাত আমরা নির্ণয় করছি এখানে কিন্তু। তো AB এর দিক অনুপাত কি হয়ে যাবে না, B বিন্দুর স্থানাঙ্ক মাইনাস A বিন্দুর স্থানাঙ্ক করতে হবে। তো AB যেহেতু আছে তাহলে 3, -0, 3 পাবো, -4, -0, -4 পাবো, 4 - 0 করলে 4 পাওয়া যাবে। কেমন? অর্থাৎ AB বাহুর দিক অনুপাত আমরা নির্ণয় করছি, এখানে A থেকে B এর দিকে বলা আছে। আচ্ছা, একই রকমভাবে যদি আমরা BC বার করি, এখানে BC দরকার নেই, আমরা এর সাথে CD বার করবো, শুধু ABটা হয়ে যাবে আর আমাদের CD হলেই কিন্তু হয়ে যাবে।
কেমন? তো আমরা বিসিটা বার করা হয়েছে, এটা না বার করলেও হবে, অসুবিধা নেই। তো আমরা সিডি দেখছি, এখানে সিডি বাহু যেটা দেখছি, আগেটা আমরা এবি দেখেছি, এখন আমরা সিডি বাহু দিক অনুপাত নির্ণয় করছি। তো সিডি বাহু দিক অনুপাত কী হবে? তো এখানে আমরা সি বিন্দু স্থানাঙ্ককে x1 y1 z1 আর ডি বিন্দু স্থানাঙ্ককে x2 y2 z2 ধরলে আমাদের x2 - x1 y2 - y1 এবং z2 - z1, অর্থাৎ এখানে হয়ে যাবে x - 7 y - 1 এবং z - 4। তো এটা কিন্তু আমরা এ বিটাকে আমরা এ থেকে বি দেখে ধরেছিলাম, আর সিডি কিন্তু এখান থেকে এই বরাবর, ঠিক আছে। তো আমাদের প্যারালাল যেহেতু, তো আমাদের এবির সাথে কিন্তু আমাদের ডিসিকে কম্পেয়ার করতে হবে। তার জন্য পরবর্তী সময় যে দিক অনুপাত যেগুলো আছে সেগুলো আমরা মাইনাস সাইন দিয়ে গুণ করব, কেমন সেটা বলছি আমি। তো যাই হোক, আমাদের এখানে এবি এবং সিডি নির্ণয় করলে কিন্তু হয়ে যাচ্ছে। তো যেহেতু এবিসিডি সামান্তরিকের এবি বাহু সমান্তরাল ডিসি বাহু, এবির সাথে ডিসি বাহু সমান্তরাল, এ থেকে বি এবং ডি থেকে সি, ওই জন্য এবি আমরা ডিরেকশন ইউজ করেছি, এবং এবি বাহুর লেন্থ এবং ডিসি বাহুর লেন্থ মোট ভ্যালু যেটা আছে সেটা ইকুয়াল, অর্থাৎ বলতে পারি এবি সরলরেখার দিক অনুপাতগুলি এবং ডিসি সরলরেখার দিক অনুপাতগুলি কী হবে? পরস্পর সমান হবে। তো এবি এর সাথে কিন্তু ডিসি এর দিক অনুপাত, এখানে কিন্তু আমাদের সিডি এর দিক অনুপাত দেওয়া রয়েছে, তো তাই আমরা সিডি দিক অনুপাত নেব না, আমরা ডিসি এর দিক অনুপাত নেব, কেমন? প্যারালালি ডিরেকশনটা আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা কম্পেয়ার করবো এখানে। তো ওই জন্য আমরা কি করেছি, এখানে যেহেতু ডিসি এর দিক অনুপাতগুলি, এখানে সিডি ছিল এইগুলো ছিল, তাহলে ডিসি হলে কি হয়ে যাবে? জাস্ট মাইনাস দিয়ে গুণ হবে, অর্থাৎ -x + 7 -y + 1 আর -z + 4 হয়ে যাচ্ছে। তো এবি এর দিক অনুপাত ঠিক আছে যেমন ছিল, আর এখানে আমরা ডিসি এর দিক অনুপাতগুলো আলাদা করে লিখলাম। এখন কি, যেহেতু এটা সামান্তরিক, তাহলে দিক অনুপাতগুলো সমান হবে, অর্থাৎ কি বলতে পারি? -x + 7 = 3 হবে, -x + 7 = 3, -y + 1 = -4 আর -z + 4 = 4 হবে। সেইগুলো আমরা বসিয়ে ক্যালকুলেশন করে পাচ্ছি x এর ভ্যালু 4, y এর ভ্যালু 5 আর z এর ভ্যালু 0, অর্থাৎ ডি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 4, 5, 0। এটা কমপ্লিট অ্যান্সার হয়ে যাচ্ছে, ভেরি সিম্পল। জাস্ট তোমরা এখানে কিন্তু এবি এর দিক অনুপাত এবং ডিসি এর দিক অনুপাত নির্ণয় করবে। এখানে আমি সিডি বার করেছি, এখানে তোমরা ডাইরেক্ট ডিসি এর দিক অনুপাতও নির্ণয় করতে পারতে, সেখানে আলাদা করে চেঞ্জ করার দরকার নেই, কেমন? তো যাই হোক, আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে কত না, ডি বিন্দু স্থানাঙ্ক হয়ে যাচ্ছে 4, 5, 0। তো যাই হোক, আজকের ভিডিও আর খুব বেশি লম্বা করছি না, এখানে আজকের ভিডিও শেষ করছি। আর আজকের ভিডিও তোমাদের কেমন পছন্দ হলো তোমরা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবে। আর পরবর্তী ভিডিওতে আমরা কোশ্চেন নাম্বার 7 নিয়ে আলোচনা করব। ওকে, থ্যাংক ইউ সো মাচ।